আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই প্রবাস সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তার আশ্বাস। দেশে দুটি বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র ও চীনে বিনিয়োগ কার্যালয় করতে প্রধানমন্ত্রীর ঘোষণা। ভেনেজুয়েলায় দুদফা শক্তিশালী ভূমিকম্পে ১৫০ শতাধিক মরদেহ উদ্ধার। বিমানবন্দর, মেট্রো রেল বন্ধসহ জরুরি অবস্থা জারি। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনে তাপমাত্রা আগের রেকর্ড ছাড়িয়েছে। এবং আবারও রাজনৈতিক শক্তি দেখালেন সিটি মেয়র মামদানি। নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে সমর্থিত প্রার্থীদের জয়। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে বিনিয়োগ ফোরামে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের কথা বলেছেন সরকার প্রধান। দেশে বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই চীনে প্রথমবারের মতো বিনিয়োগ কার্যালয় চালু করতে যাচ্ছে বাংলাদেশ। বেজিং থেকে রাহুল রায় রিপোর্ট। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পর এবার বেইজিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন সরকার প্রধান। বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বিনিয়োগ ফোরামে অংশগ্রহণ করেন তিনি। সেখানে চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্বে চীনের ভূমিকা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সরকার প্রধান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য কাজ সহজ করতে নিজের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anuara and the Second Economic Zone in Mongla. These locations provide logistics, port connectivity, utility, workers, suppliers, and a long-term ecosystem. We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লাইউ হাইজেইং। এর আগে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির সঙ্গে প্রথমবারের মতো চীনের কমিউনিস্ট পার্টি সিসিপির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হান্ডা ও মেগা রিচের শীর্ষ প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রীও দেখা করেছেন। তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেইজিংয়ে শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর চীন সফরের মূল কর্মসূচি। বিভিন্ন বৈঠক আর প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্টই বোঝা যাচ্ছে চীনা বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তবে শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকই নির্ধারণ করবে এই সফরের চূড়ান্ত অর্জন। চীনের বেইজিং থেকে রাহুল রায়, চ্যানেল আই। ভেনেজুয়েলায় পরপর তীব্র দুটি ভূমিকম্পে 10,000-এর বেশি মানুষের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছে ইউএসজিএস। ভূমিকম্পের তীব্রতায় পাশের দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাও কেঁপে ওঠে। এ পর্যন্ত 164 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো ও রেল চলাচল বন্ধ রয়েছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জরুরি অবস্থা ঘোষণা করেছে রড্রিগেজ সরকার। আরও জানাচ্ছেন শিবতা মাহমুদ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:04 ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ডের মাথায় কারাকাস থেকে 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি হয়। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ভূমিকম্পে 1000-এর বেশি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। উদ্ধারকারীরা জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য মানুষের আকুতি শোনা যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় দ্রুত ভবন থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেছেন কারাকাসের বাসিন্দারা। ভূমিকম্পে মারাত্মক ক্ষতির কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকুয়েতিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে মেট্রো ও রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। ভেনেজুয়েলায় ভূমিকম্পের ঘটনায় সব ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি লুইয়েন বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং চিকিৎসা ও মানবিক সহায়তা সামগ্রী পাঠাবে। লাতিন আমেরিকার দেশগুলো সহায়তার প্রস্তাব দিয়েছে। ভেনেজুয়েলার পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিক্টার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল 6.9। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইউরোপ জুড়ে তীব্র তাপ প্রবাহ চলছে। ফ্রান্সের ইতিহাসে রাতে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরমে এ পর্যন্ত 48 জনের মৃত্যু হয়েছে। 54 অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া বিভাগ। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। ফ্রান্সে গত এক সপ্তাহ ধরে চলমান দাবদাহ এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। 1947 সালের পর আজ সবচেয়ে উষ্ণতম দিন হিসাবে নতুন রেকর্ড গড়েছে এবং আজকে ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা 43.6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছেছে। চট্টগ্রাম থেকে প্যারিস আসলাম একটা বিজনেস মিটিংয়ে। নামার পরেই দেখি যে অসম্ভব রকমের গরম এখানে, মনে হয় যেন আমি মিডল ইস্টে কোনো কান্ট্রিতে আসছি। যে ওনারা আজকে তীব্র গরমের কারণে বন্ধ করে দিয়েছে আইফেল টাওয়ার উঠা। তো প্যারিস অনেক সুন্দর, ভেরি বিউটিফুল কান্ট্রি। প্রচণ্ড গরমের কারণে ফ্রান্সের 96টি ডিপার্টমেন্টের মধ্যে 72টি বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং ফ্রান্সের 46টি বিভাগে দাবানলের ঝুঁকি রয়েছে। হাসপাতালগুলোতে স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, জরুরি চিকিৎসা পরিষেবা এবং অতিরিক্ত রোগীর চাপ সামাল দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অগ্নি নির্বাপক দল সতর্ক অবস্থানে রয়েছে। অনেক দিনের স্বপ্ন ছিল যে আইফেল টাওয়ার দেখতে আসবো, তবে এত যে গরম হবে প্যারিসে এটা আসলে কল্পনা করি নাই। দেখলাম আইফেল টাওয়ার, অনুভূতিটা আসলে এক কথা অসাধারণ। গরমের জন্য স্কুলগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন শিডিউল বাতিল হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। তাপপ্রবাহ শুরুর পর এ পর্যন্ত প্রায় 50 জনের মৃত্যু হয়েছে এবং এদের একটি অংশ পানিতে ডুবে মারা গিয়েছে। পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য এরকম তীব্র গরম একটি হুমকি হিসাবে বলছেন পরিবেশবাদীরা। We are from Norway. In Norway it's very cold, so we love to come in Paris. It's sweaty and hot, but we love it. আমরা তো ঠান্ডার সাথে অভ্যস্ত, এখন এই গরমের কারণে আমাদের ব্যবসা ধরেন 1/3 চলে আসছে। ব্যবসা একেবারেই নিম্নগামী। আমরা অপেক্ষা করতেছি যে এই ধরনের আবহাওয়ার অবসান হবে এবং দ্রুত আগের জায়গায় ফিরে যাব। ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাস বলছে চলমান এই দাবদাহ আরও কয়েকদিন চলতে পারে। ফ্রান্স সরকারের এখন প্রধান চ্যালেঞ্জ এই বিরূপ জলবায়ু পরিবর্তনজনিত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যবস্থা করা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ চলছে। সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। শহরের কয়েকটি এলাকায় শীতল কেন্দ্র খোলা হয়েছে। সুইজারল্যান্ড থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন শফিক তুহিন। তীব্র রোদ আর পিচ জ্বালা গরম, এই মুহূর্তে পুরো ইউরোপের চিত্রটা ঠিক এরকম। জলবায়ু পরিবর্তনের এরকম ক্রান্তিকাল পার করছে এই মহাদেশ। ভূ রাজনীতির টেবিলে যখন শান্তির শীতল হাওয়া বইছে, ঠিক তখনই প্রকৃতির উত্তাপ মহাদেশটিকে যেন পুড়িয়ে ছারখার করছে। ফ্রান্স, জার্মানি,
স্পেন, সুইজারল্যান্ড সহ পুরো ইউরোপ জুড়ে আছড়ে পড়ছে বছরের সবচেয়ে ভয়াবহ হিটওয়েভ। ইউরোপের প্রধান শহরগুলোতে গ্রীষ্মের তীব্রতা এখন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির আবহাওয়া অফিস মেতেও সুইস উত্তর পশ্চিমাঞ্চল, বাসেল, জেনেভা লেক সংলগ্ন এলাকা এবং সেন্ট্রাল বালাইসে জারি করা হয়েছে লেভেল 4 বা রেড অরেঞ্জ সতর্কতা। এই তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাময়িক বন্ধ রাখা হয়েছে বহু রুটের ট্রেন চলাচল ও শত শত শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বেড়ে চলেছে হিট স্ট্রোকের রোগী। আর এই তীব্র গরমে ঘরবাড়ি ও অফিস ঠান্ডা রাখতে এসি এবং কুলিং সিস্টেমের অতিরিক্ত ব্যবহারের কারণে পুরো ইউরোপ জুড়ে বিদ্যুতের চাহিদা এক ধাক্কায় প্রায় 25% বেড়ে গেছে। তাপদাহের এরকম চরম সংকটের সময় মূলত মার্কিন ইরান চুক্তির গুরুত্ব ইউরোপের মানুষের কাছে সবচেয়ে বেশি স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে তীব্র গরমে ইউরোপে যে বিপুল পরিমাণ বাড়তি বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজন তা মেটাতে মধ্যপ্রাচ্যের এই সস্তা জ্বালানি এখন বড় ঢাল হিসাবে কাজ করবে। শফিক তুহিন, চ্যানেল আই, জেনেভা, সুইজারল্যান্ড। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। ইটালিতে তীব্র তাপপ্রবাহের কারণে 16টি শহরে সর্বোচ্চ স্তরের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গরম শুধু বয়স্ক বা অসুস্থদের জন্য নয়, সুস্থ মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে ইটালির হাসপাতালগুলোতে জরুরি বিভাগে রোগীর সংখ্যা প্রায় 15% বেড়েছে। তাপমাত্রা অনেক এলাকায় 39.40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। দিনে বাইরে না যেতে, পর্যাপ্ত পানি পান করতে এবং রোদে কাজ কম করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। দুপুর 12:30 থেকে বিকেল 4টা পর্যন্ত নির্মাণ কাজ ও কৃষিকাজের মতো সব ধরনের কঠোর শারীরিক পরিশ্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইটালি। এই তাপপ্রবাহ জুলাইয়ের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2034 সালের বিশ্বকাপ আয়োজন। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে সৌদি আরবের ব্যবসায়ীরা। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় যুদ্ধ বন্ধের মাধ্যমে চাঙ্গা হয়ে উঠছে ব্যবসা বাণিজ্য। যুদ্ধের কারণে সৌদি আরবে শ্রমিক আমদানিতে যে শঙ্কা তৈরি হয়েছিল তাও দূর হয়েছে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি আরবে আবারও চাঙ্গা হয়ে উঠছে ব্যবসা বাণিজ্য। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সৌদি আরবে ব্যবসায়ীরা, বিশেষ করে দাম্মাম, আল খোবার, রিয়াদ অঞ্চলের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আশঙ্কার মধ্যে ছিলেন। সম্প্রতি যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে শঙ্কামুক্ত হয়েছেন ব্যবসায়ীরা। যুদ্ধের কারণে আমাদের ব্যবসায় অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন ইনশাল্লাহ যুদ্ধ শেষে প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ আমরা আবার আগের মতো ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। সৌদি আরবে সহজতর বিনিয়োগ ব্যবস্থাপনা 2034 সালে বিশ্বকাপ আয়োজনকারী দেশ হওয়ায় দক্ষ শ্রমিক রপ্তানির আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চাই বাংলাদেশের সরকারও প্রবাসীদের নিয়ে কাজ করবে। প্রবাসীরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য নিয়ে এগিয়ে থাকবে। সৌদি আরব আলহামদুলিল্লাহ এখন প্রবাসীদেরকে ইনভেস্টর হওয়ার সুযোগ দিছে বিভিন্ন রকমের ক্যাটাগরিতে। এই দিক দিয়ে প্রবাসীরাও ব্যবসায় সফল হবে, দেশেরও অর্থনৈতিকভাবে অনেক সফল হতে পারবে আমি মনে করি। সৌদি আরবে সংকট কাটিয়ে ওঠা এবং নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ ও আধাদক্ষ শ্রমিক কাজে লাগাতে সর্বাত্মক চেষ্টা করছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনসুলেট। এমনটি জানিয়েছেন শ্রম মিনিস্টার সিরাজুস সালিকিন। যুদ্ধের কারণে যে খুব বেশি আমাদের কোনো বৈরী প্রভাব ছিল না, এবং বর্তমানে যুদ্ধটা শেষ হওয়ার কারণে আমরা আশা করছি যে আমাদের আরও কিছু ভালো বিষয় আসবে। 2034-এ আমাদের ওয়ার্ল্ড কাপের বিষয় আছে, এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন বাংলাদেশি দক্ষ মানব সম্পদকে এখানে সরাসরি এনে তাদেরকে কাজে লাগিয়ে দেশের রেমিটেন্স প্রবাহে আমরা তারা যেন ভালোভাবে ভূমিকা রাখতে পারেন। ইসরায়েল এবং ইরানের সাথে যে যুদ্ধ সৃষ্টি হয়েছিল তা অবসান ঘটায় মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্য আবার আগের অবস্থানে ফিরে আসছে।
যে শঙ্কা তৈরি হয়েছিল প্রবাসীদের, সেই শঙ্কাটাও অনেকটা কেটে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পবিত্র মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এবারে জানাবো ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক শক্তি দেখিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার সমর্থন পাওয়া 3 জন প্রগতিশীল প্রার্থী জয়লাভ করেছেন, যার মধ্যে 2 জন বর্তমান কংগ্রেস সদস্যকে পরাজিত করেছেন। ওবায়দুল রশিদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিউ ইয়র্কের প্রাইমারিতে মামদানির শক্তির প্রদর্শন। কংগ্রেসে বেড়েছে প্রগতিশীলদের প্রভাব, এমন শিরোনামে সংবাদ সংস্থা এপি বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে এই বিজয় নিউ ইয়র্কের মেয়র মামদানির জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে। অবসর নিতে যাওয়া কংগ্রেস সদস্য নিডিয়া ভেলাস্কুয়েজের আসনের জন্য অনুষ্ঠিত প্রাইমারিতে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ক্লেয়ার ভ্যালদেজ জয়ী হয়েছেন, যাকে সমর্থন দিয়েছিলেন মামদানি। আরও বড় চমক এসেছে আরেকটি আসনে, যেখানে বর্তমান কংগ্রেস সদস্য অ্যাড্রিয়ানো এসপাইয়াতকে হারিয়ে বিজয়ী হয়েছেন দারিয়া লিজা আভিলা শেভালিয়া। কখনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা শেভালিয়া একসময় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনের সংগঠকের ভূমিকা রেখেছিলেন। এছাড়া সাবেক নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে হারিয়েছেন। নিউ ইয়র্কের এই 3টি আসনেই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, ফলে সাধারণ নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি। যদি তারা নির্বাচিত হন, তবে আগামী জানুয়ারি থেকে কংগ্রেসে মামদানির ঘনিষ্ঠ 3 জন মিত্র যোগ হবেন। প্রাইমারি নির্বাচন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবণতা সামনে নিয়ে এসেছে। নিউ ইয়র্কে প্রগতিশীল রাজনীতির উত্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক বিভাজন, ট্রাম্পের সমর্থনের প্রভাব এবং 2028 সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের অবস্থান, সবকিছু মিলিয়ে এই নির্বাচনকে ভবিষ্যৎ মার্কিন রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটির সব পরিবারের জন্য সার্বজনীন শিশু পরিচর্যা ও প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। সংবাদ সম্মেলনে মেয়র জানান, শহরের ঐতিহাসিক 2K উদ্যোগ বাস্তবায়নে আরও বেশি স্থানীয় চাইল্ড কেয়ার সেন্টার ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে নিউ ইয়র্ক সিটির 5টি বড়তে বসবাসকারী পরিবারগুলো বিনামূল্যে প্রারম্ভিক শৈশব শিক্ষার সুযোগ পাবে। সিটি প্রশাসনের মতে 2K উদ্যোগে নিউ ইয়র্কে শিশুদের প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের জন্য বড় ধরনের সহযোগিতা হবে। Today we are gathered to remind New York families that there are just 2 days left to sign up for free 2K seats this fall. We are starting with 2,000 seats across 5 of our school districts, right here in District 10, with Districts 6, 18, 23, and 27 as well. মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নার হিসেবে আলোচনায় আসার মাত্র 12 দিনের মাথায় খেতাব হারিয়েছেন। স্পেস এক্স ও টেসলার শেয়ারের বড় ধরনের দরপতনে তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের শেয়ার বাজারে ব্যাপক পতনের প্রভাবে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় $500 বিলিয়ন কমে গেছে। গত 12 জুন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স শেয়ার বাজারে আসার পর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নার হওয়ার রেকর্ড করেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেস ওম্যান লামোনিকা ম্যাকআইভারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি ফেডারেল আপিল আদালতে শুরু হচ্ছে। মামলাটি ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার বিভাগের ক্ষমতা প্রয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। 40 বছর বয়সী ম্যাকআইভারের বিরুদ্ধে অভিযোগ, গত মে মাসে নিউ জার্সির বিতর্কিত ডেলানি হল অভিবাসন আটক কেন্দ্রের বাইরে তিনি ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের কাজে বাধা দেন এবং তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার সময় ম্যাকআইভার নিউ ইয়র্কের মেয়র রাস বারাকা এবং অন্যান্য ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে আটক কেন্দ্রটি পরিদর্শনে গিয়েছিলেন।
ষষ্ঠবারের মতো বিশ্বজয়ীর মুকুট পরার মিশনে তৃতীয় খেলায় নান্দনিক ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আর ব্রাজিলের এই নান্দনিক জয়ে উৎসবে মেতেছিল যুক্তরাষ্ট্রের প্রবাসী সমর্থকরা। এছাড়া নেইমারকে মাঠে খেলতে দেখেও দারুণ উচ্ছ্বসিত ছিলেন সমর্থকরা। ব্রাজিলের এই ম্যাচকে কেন্দ্র করে হলুদ সবুজ জার্সির চেনা উন্মাদনা ফিরে এসেছিল আমেরিকার বিভিন্ন শহরে। নেইমারের এটা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ, আর আমি জানি ব্রাজিল জিতবে এই নেইমার জন্য। এবার বিশ্বকাপের ব্রাজিল জিতবে এবং অবশ্যই জিতবে এবং নেইমারের হাতে বিশ্বকাপ উঠবে। বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে রোহিত বিশ্বমঞ্চে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন চলচ্চিত্র রোহিত এবার যুক্তরাষ্ট্রের দর্শকদের সামনে আসছে। সম্প্রতি নিউ ইয়র্কে একটি রেস্টুরেন্টে হয়েছে ছবির আমেরিকান প্রদর্শনী উপলক্ষে বিশেষ আয়োজন। এই নির্মাতার নতুন কাজ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের সংস্কৃতি, সমাজ ও মানুষের গল্পকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা চলচ্চিত্র নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। আয়োজকদের আশা, আন্তর্জাতিক দর্শকদের কাছেও ছবিটি প্রশংসিত হবে। এবার অন্যান্য সংবাদ। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। ভিসার আবেদন করা যাবে আগামী 28শে জুন থেকে। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভিসা উন্মুক্ত হওয়ার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা কেন্দ্র থেকে ভিসার আবেদন করা যাবে। পরবর্তীতে এই কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান হাইকমিশনার। আর জানাচ্ছেন নাজিব বেগ। 2024 সালের 5 আগস্ট ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশের কয়েকটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এর পরপরই ভিসা কার্যক্রম সীমিত করে ভারতীয় হাইকমিশন, তবে মেডিকেল ভিসা চালু রাখা হয়। এ ঘটনার প্রায় 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা এলো। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা জানান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার। I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. Visa application continues to be issued through the 5 visa center. Equally, it is from 5. দায়িত্ব পেয়েই এমন ঘোষণা দিতে পেরে আনন্দিত তিনি। বললেন, উপকৃত হবে সবাই। যে অনেকদের সঙ্গে আমার একটা ডিসকাশন হলো, ওদের কি সমস্যা আছে, অনেক বাচ্চারাও এসেছিলেন। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো একটা যাকে বলে ডিসকাশন হলো, ওরাও অনেক সাজেশন দিল। আমি অনেক খুশি, আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত এই হাইকমিশনার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিকে ওয়াশিংটনের পরাজয়ের স্বীকারোক্তি বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার বাগের গালিবাফ। চুক্তির আওতায় ইরান তার উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ কমাবে, আর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির তেল রপ্তানিতে বড় ধরনের ছাড় দেবে। এদিকে বাহরাইন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান জানিয়েছেন, তার দল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের পরিকল্পনা করছে। তবে তেহরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গ্রীষ্মের সবচেয়ে ছোট রাত ঘিরে ডেনমার্ক ও নরওয়ে জুড়ে উদযাপিত হয়েছে শতাব্দী প্রাচীন সেন্ট হান্স উৎসব। দেশজুড়ে সমুদ্রতীর, লেকপার, পার্ক ও খোলা প্রান্তরে জ্বলে ওঠে অসংখ্য অগ্নিকুণ্ড। সঙ্গীত, পারিবারিক আড্ডা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল পুরো অঞ্চল। সেন্ট জন দ্য ব্যাপটিস্টের স্মরণে উদযাপিত এই উৎসব ডেনমার্কে সেন্ট হান্স আফতেন এবং নরওয়েতে সেন্ট হান্স নামে পরিচিত।
তবে এর শেকড় খুঁজে পাওয়া যায় খ্রিস্ট ধর্মপূর্ব নর্ডিক ঐতিহ্যে, যখন গ্রীষ্মকালীন অয়ন বা বছরের দীর্ঘতম দিনের সময় মানুষ আগুন জ্বালিয়ে অশুভ শক্তি দূর করার বিশ্বাস পালন করত। ডেনমার্ক জুড়ে হাজারো মানুষ পরিবার পরিজন নিয়ে অংশ নেয় এই উৎসবে। সঙ্গীতাঙ্গনে ৩৩ বছরের পথচলা উদযাপন করতে প্রথমবারের মতো সুইডেনে কনসার্ট করতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বালাম। আগামী ২৮ জুন স্টকহোমের হালুন্দা ফোকার্স হুসে অনুষ্ঠিত হবে তার একক কনসার্ট। বালামের আগমন ঘিরে ইতোমধ্যে সুইডেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আয়োজকদের আশা, এই কনসার্ট সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের জন্য গ্রীষ্মকালীন অন্যতম বড় সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেবে। ২৮ জুন এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে, অর্গানাইজড বাই স্টেজ ফর ইউথ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই 33 ইয়ার্স মিউজিক সেলিব্রেশন জার্নির সাথে থাকার জন্য। অ্যাজ এ অর্গানাইজার আমার কাছে মনে হয় এটি একটি বাংলাদেশিদের জন্য একটি অন্যরকম একটা উৎসবে পরিণত হবে। সংবাদ শেষ করা তো যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তার আশ্বাস। দেশে 2টি বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র ও চীনে বিনিয়োগ কার্যালয় করতে প্রধানমন্ত্রীর ঘোষণা। ভেনেজুয়েলায় 2 দফা শক্তিশালী ভূমিকম্পে 1.5 শতাধিক মরদেহ উদ্ধার। বিমানবন্দর, মেট্রো রেল বন্ধসহ জরুরি অবস্থা জারি। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনে তাপমাত্রা আগের রেকর্ড ছাড়িয়েছে। আবারও রাজনৈতিক শক্তি দেখালেন সিটি মেয়র মামদানি। নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে সমর্থিত প্রার্থীদের জয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার, অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেলের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই চলে চ্যানেলের প্রবাস সংবাদে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।